আজকের অনুষ্ঠান শুরু করছি। ভাই, বৃহস্পতি না আকাশ তত্ত্বের মালিক, পাখাটা লাগাও, না তো একটু পরে ঘেমে বৃহস্পতি মোটামুটি আমাকে মাটিতে ফেলে দেবে আকাশ থেকে। যাই হোক, এটা আপনাদের বললাম না, আমার ভাই দাদাদের বললাম, কারণ প্রচণ্ড গরম তো, আর 1.5 দিন বৃষ্টি দিয়ে গরমটা আরও বেড়ে গেছে বলে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এরকমই গরম চলার কথা, চিন্তিত হবেন না। বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে ঢুকেছেন, যে ঘরটা তুঙ্গস্থান আপনাদের। মোটামুটি চর্বিত চর্বণ করবো না, কৌশিক টিকার সব চর্বিত চর্বণের মধ্যে থাকে না, আপনারা জানেন। সুতরাং যারা বিলিয়নিয়ার হবে, মিলিয়নিয়ার হবেন, তারা তো শুনে ফেলেছেন, তারা খুব মহা আনন্দে আছেন। আকাশ থেকে টাকা ঝরে পড়বে, সব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কারণ মাটির তলায় আর বস্তা নিশ্চয়ই রাখবেন না, মাটি করে টাকা আশা করি অ্যাকাউন্টেই রাখবেন, বলবেন না আকাশ থেকে পড়েছে। এই জ্যোতিষশাস্ত্রী বলেছিলেন বৃহস্পতিদেব কর্কটে ঢুকলে আমি বিলিয়নিয়ার হব, তাই আমার বাড়ির ছাদে পড়েছে, আমি সব কুড়িয়ে নিয়েছি। প্রভু, আমি কোনো 2 নম্বরই করে এটা রোজগার করিনি। তা সেই সব তো শুনে ফেলেছেন, নতুন করে কিছু বলবো না। শাম্ভবী অ্যাস্ট্রোয় 2টো এপিসোড অলরেডি আপলোড হয়ে গেছে, 3rd এপিসোড আসবে অবশ্যই। সেখানেই মোটামুটিভাবে যেটা বৃষ্টি চাইলো, আমরা সকলে বৃষ্টি চাইছি, বৃষ্টি আমার কাছে চাইলো বৃহস্পতিদেব কি করবে ব্যক্তিগত জীবনে বা সামগ্রিক জীবনে। অ্যাকচুয়ালি দেখুন, এই যে বৃহস্পতিদেব আজকে রাত্রিবেলা কর্কট রাশির ঘরে প্রবেশ করেছে, যেটা তার তুঙ্গক্ষেত্র। কর্কট রাশির ঘরটা কি, আমি সিম্পল বলি, কর্কট রাশির ঘরটা হচ্ছে সমুদ্র। কারণ 3টে জলরাশি আমাদের জোডিয়াকে আছে, একটা বৃশ্চিক, একটা মীন, একটা কর্কট। মীন রাশিটাকে আমি বলি নদী, কর্কটকে বলি সমুদ্র, আর বৃশ্চিককে বলি নর্মাল ঝিল, পুকুর, বড় পুকুর যেরকম হয় সেটা হচ্ছে বৃশ্চিক। সুতরাং সেই সমুদ্রের জল অর্থাৎ কর্কট রাশির গৃহে বৃহস্পতি সবথেকে প্লিজড থাকেন বলা যায়, খুব আনন্দে থাকেন। ওটা আনন্দময় কক্ষ বৃহস্পতিদেবের, যার ফলে তুঙ্গস্থান। অ্যাকচুয়ালি তুঙ্গস্থানে সবে মাত্র ঢুকেছেন বৃহস্পতি, ওখানে সুতুঙ্গী হন 5 ডিগ্রিতে, যেটা দেরি আছে, কিন্তু টোটাল ক্ষেত্রটাকে আমরা বলি তুঙ্গক্ষেত্র। সবথেকে অদ্ভুত বিষয়, গত বছরই মিথুন রাশির ঘরে যখন বৃহস্পতিদেব ঢুকেছিলেন বৃষ থেকে মিথুনে, তখনই বলা আছে, শাম্ভবী অ্যাস্ট্রোও বলেছিলাম, সিটিভিএনের পর্দাও বলেছিলাম, বৃহস্পতিদেব আগামী 8 বছর চলবেন অতিচারী মোশনে। অর্থাৎ স্পিড, সাধারণভাবে বৃহস্পতি 1 বছর কিছুদিন একটা রাশির ঘরে থাকেন, কিন্তু গত বছর থেকে বৃহস্পতিদেবের যে অ্যাক্সিলারেট মোশন শুরু হয়েছে, অতিচারী মোশন, সেখানে বৃহস্পতিদেব এই 1 বছর সামথিং দিন কেবল একটা রাশির ঘরেই থাকছেন না, সেটা পরবর্তী রাশিতে যাচ্ছেন, আবার বক্রি হয়ে আবার আগের রাশিতে ফিরছেন। অর্থাৎ ভয়ঙ্কর স্পিড যাকে বলে। এবার বৃহস্পতিদেব সব থেকে বিগ প্ল্যানেট, তাই না, আমাদের এই জোডিয়াক সিস্টেমে। বৃহস্পতিদেব মানেই ওই যে বললাম যে আকাশতত্ত্বের মালিক, তো হাওয়া একটু না থাকলে প্রোগ্রামটা করতেই ভালো লাগবে না। কারণ ঘুম, আমরা যখন হাওয়া বাতাস বয় না, আমরা কি বলি, বাবা আকাশটা যেন বুকের কাছে নেমে এসছে, তাই না, কিরকম হাঁসফাঁস লাগে আমাদের। সেই জন্য এটা হাওয়া বইয়ে নিলাম আর কি, যাতে আপনাদের সাথে কথা বলতে সুবিধা হয়। তা এখন ভেরি গুড প্লিজেন্ট লাগছে। তা বৃহস্পতিদেব আকাশতত্ত্বের মালিক, আকাশে কি আছে সব, এক্সপ্যানশনের মালিক, যার ফলে বৃহস্পতিদেব নর্মাল জ্ঞান, বিদ্যা, প্রজ্ঞার মালিক। বৃহস্পতিদেব ইকোনমির মালিক, ফাইন্যান্সের মালিক। সেই ফাইন্যান্স কিন্তু ইনকাম না, ধন। সুতরাং ইকোনমির ওভারঅল মালিক হচ্ছেন জুপিটার, বৃহস্পতিদেব অ্যাডমিনিস্ট্রেশনের মালিক, বৃহস্পতিদেব রিলিজিয়ানের মালিক। এই রিলিজিয়ান কিন্তু স্পিরিচুয়ালিজম না, বুঝবেন ভালো করে। স্পিরিচুয়ালিজম একটা শব্দ, একটা আঙ্গিক, আর রিলিজিয়ান আর একটা আঙ্গিক, আর একটা শব্দ। বৃহস্পতিদেব কিন্তু রিলিজিয়ানের মালিক, অর্থাৎ যে ধর্ম এবং ধর্মের আঙ্গিকে যে কর্ম, আপনি, আমি, আপামর যারা সাধারণভাবে ধর্মকর্মে বিশ্বাসী, সারা দেশ দুনিয়ার মানুষ যারা স্ব ধর্মে বিশ্বাস করে, সেই রিলেটেড কর্ম করেন, সেইটা জুপিটারের হাতে। সুতরাং বৃহস্পতিদেবের হাতে মাল্টিভেরিয়াস অ্যাক্টিভিটি আছে, জ্ঞান, বিদ্যা, প্রজ্ঞাও আছে, কোনো কিছুকে দুর্ধর্ষ বৃদ্ধি, এক্সপ্যান্ড করার ক্ষমতাও আছে। বৃহস্পতিদেবের হাতে সঠিক অ্যাডমিনিস্ট্রেশনটাকে কি করে কন্ট্রোল করতে হয় তার ক্যাপাসিটিও আছে, কারণ তিনি সঠিক দিশায় বওয়ানোর কাজ করেন, যার ফলে আইন আদালতের কারক অন্যতম, একমাত্র না অন্যতম কারক। তিনি
এই টোটাল ম্যাটারটাকে নিয়ে সারা দেশ দুনিয়ায় বিশদ বলা আছে আমার সম্ভবী অ্যাস্ট্রোয়, শুনে নেবেন, আশা করি ভালো লাগবে। কারণ বাঙালি ইউটিউব প্ল্যাটফর্মে এইসব অনুষ্ঠান পান না, এটা আমি অহংকার করছি না, আপনাদের ভালোবাসায় কি বলবো, মানে বলতে বাধ্য হচ্ছি, পান না। কারণ মেসি থেকে পিসি আর বৃহস্পতিদেব অ্যাকচুয়াল কী করতে চাইছেন সেটা সম্ভবী অ্যাস্ট্রো ছাড়া কোথাও পাওয়া যায় না। সিটিভিএনের সময় কম, তাই সব কিছু বলা যায় না, আপনাদেরও আবদার মেটাতে হবে পন্টন নিয়ে। তা বৃহস্পতিদেব এই যে কর্কট রাশির ঘরে থাকবেন, প্রাথমিকভাবে থাকবেন মাত্র 5 মাস। 30 ডিগ্রি বৃহস্পতিদেবের মতো বিগ প্ল্যানেট পেরোবেন 2রা জুন থেকে 31শে অক্টোবর। এই সময়টুকু বৃহস্পতিদেব থাকবেন কেবলমাত্র কর্কট রাশির ঘরে। 31শে অক্টোবর থেকে বৃহস্পতিদেব চলে যাবেন সিংহ রাশির ঘরে। অতিচারী মোশন, ওই যে বললাম দুর্ধর্ষ ফাস্ট মোশন, ঢুকে পড়বেন সিংহ রাশির ঘরে। ওখানে 31শে অক্টোবর থেকে আগামী 25শে জানুয়ারি অবধি বৃহস্পতিদেব থাকবেন সিংহ রাশির ঘরে। সিংহ রাশির ঘরে থাকা অবস্থায় বৃহস্পতিদেব আগামী 13ই ডিসেম্বর বক্রী হবেন। বক্রী হয়ে 13ই ডিসেম্বর 25শে ডিসেম্বর ওই বক্রী অবস্থায় আবার কর্কট রাশির ঘরে ফিরবেন। কিন্তু যখন বৃহস্পতিদেব 25শে জানুয়ারি 2027 সালে পুনরায় কর্কট রাশির ঘরে ফিরবেন, আজকের যে রাশিফল শুনছেন ওটা টাই ফিস হবে। তার কারণ বৃহস্পতিদেব আজকে যখন কর্কট রাশির ঘরে আছেন একা নিজের তুঙ্গক্ষেত্রে, আগামী 25শে জানুয়ারি সিংহ রাশির ঘর থেকে যখন ব্যাকওয়ার্ড মোশনে পুনরায় তার তুঙ্গক্ষেত্রে ঢুকবেন কর্কট রাশির ঘরে, তখন কিন্তু তার আগেই ওখানে গিয়ে হাজির কেতুদেব। সুতরাং আজকে বৃহস্পতি তার তুঙ্গক্ষেত্রে একা, যখন 25শে জানুয়ারি 2027 পুনরায় সিংহ থেকে ব্যাক করে কর্কট রাশিতে ঢুকবেন, তখন কিন্তু কেতুর সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়ে গুরুচণ্ডালী তৈরি হবে কর্কট রাশির গৃহে। সুতরাং আজকের রাশিফল 25শে জানুয়ারির পর থেকে মিলবে। যদি ভাবেন মিলবে, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হবে, আবার টুপি মারছে, তৃণমূল চলে গেছে তাও লোকে টুপি মারছে, কিন্তু এটা মাথায় রাখবেন। সুতরাং চোখ খুলুন, চোখ খুলেই তো মোটামুটিভাবে তোলামূলকে সরিয়েছেন। অন্তত পশ্চিমবঙ্গকে হাঁপ ছেড়ে বাঁচার একটা জায়গা আপনি আমিই দিয়েছি। সুতরাং চোখটা সর্ববিষয়ে খুলুন দয়া করে। বৃহস্পতিদেব থাকবেন 2রা জুন, এই 1 তারিখ রাত্রিবেলা গতকাল ঢুকেছে, 2রা জুন থেকে 31শে অক্টোবর, সোজা সাপটা ধরে নিন, অনলি এই 5 মান্থ। এই 5 মাসে বৃহস্পতিদেব যখন কর্কট রাশির ঘরে থাকবেন, সাধারণভাবে বৃহস্পতিদেব বলা হয়েছে যে রাশির সাপেক্ষে ট্রানজিটিং অবস্থায়, মানে যখন ঘুরছেন অনবরত বৃহস্পতিদেব, সেই অবস্থায় কোনো রাশির যখন দ্বিতীয়, পঞ্চমে, সপ্তমে, নবমে এবং একাদশে বৃহস্পতিদেব থাকেন, তখন সেই সমস্ত রাশির খুব ভালো রেজাল্ট আসে। তা বৃহস্পতিদেব যখন বসে আছেন কর্কট রাশির ঘরে মিথুনের দ্বিতীয়, মিথুন রাশির দারুণ থামস আপ। বৃহস্পতিদেব যখন কর্কট রাশির ঘরে বসে আছেন মীন রাশির পঞ্চমে, 7.5 চলছে, কিন্তু রাশির মালিক পঞ্চমে বসে রাশিকে দৃষ্টি দিচ্ছে, এর থেকে ভালো কম্বিনেশনই হয় না। সুতরাং দুর্ধর্ষ। যখন কর্কট রাশির ঘরে বসে আছেন বৃহস্পতিদেব, সপ্তমভাবে কোন রাশি? মকর রাশি। মকরের সপ্তমে বৃহস্পতি, মকরের দারুণ থামস আপ। এর পরবর্তী ক্ষেত্রে বৃশ্চিক রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে তুঙ্গক্ষেত্রে বৃহস্পতিদেবের অবস্থান। সুতরাং বৃশ্চিক রাশির নবমে বৃহস্পতি, থামস আপ, দুর্দান্ত ভালো। একাদশ স্থানে কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি, কারণ কন্যা থেকে কর্কট রাশির ঘরটা একাদশতম স্থান। সুতরাং কোন কোন রাশির দুরন্ত হলো? মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর, মীন। বুঝে গেছেন? বাদ বাকি যারা রাশির লোক আছে, বৃষ্টির যদি এর বাইরে রাশি হয়, বৃষ্টি কিন্তু দুঃখ পাচ্ছে, ওর ভেতরে বৃষ্টি ঝরা শুরু হয়ে গেছে, অবধারিত, হবারই কথা। আমারও এই 5টা রাশির মধ্যে রাশি না, আমারও তো বলতে গিয়ে দুঃখ লাগছে, কি করব বলুন? কিন্তু বলতে তো হবে, আমি তো জ্যোতিষশাস্ত্রী, যথাযথ কথাটা বলতে হবে। এরপরে কিন্তুগুলো আসা শুরু হচ্ছে। আলটিমেট কি এই 5টা রাশি সব থেকে ভালো পাবে? ডালের মজা তলে, অত সস্তা নয় বিষয়গুলো, অত সস্তা না। প্রথমত একটা বৃহৎ প্ল্যানেট 5 মাসে 30 ডিগ্রি ঘুরে যাচ্ছে, সেই ফলটা অনুভব করাই সব থেকে বড় কঠিন, সব থেকে বড় কঠিন। এবার
গতকাল রাত্রে যখন বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে ঢুকেছে, আমি সেই চারটা ফেলে রেখেছি, এখানে স্ক্রিনে আছে, 50-50-তে দেখাও মানুষকে। যখন কর্কট রাশির ঘরে বৃহস্পতিদেব ঢুকেছেন তখন চন্দ্রদেবের অবস্থা ছিল গতকাল রাত্রির থেকে আজকেও আছে, সেটা হচ্ছে ধনু রাশির ঘরে। তা চন্দ্রদেবকে নিয়ে আপনি কি করব ভাবছি। অ্যাকচুয়ালি বৃহস্পতি, শনি এই গ্রহগুলো যখন এক রাশি থেকে আরেক রাশিতে যায় তখন জ্যোতিষশাস্ত্র মতে তাদের মূর্তি নিরয়ন হয়। 4 প্রকারের মূর্তি হয়: স্বর্ণমূর্তি, রৌপ্যমূর্তি, তাম্রমূর্তি, লৌহমূর্তি। তা বৃহস্পতি নিজেই গোল্ডের কারক, তুঙ্গক্ষেত্রে গেছে, সোনার দাম কোথায় যাবে আই ডোন্ট নো, অলরেডি ডোন্ট নো এর জায়গায় গেছি। এরপরে তুঙ্গক্ষেত্রে বৃহস্পতি দেবের মানে অতিচারী মোশন, কি হবে সোনার শুধু না, অল প্রিসিয়াস মেটালের, একমাত্র যাকে দেখতে পাই না তিনি জানেন, মানে ঈশ্বর, আর বৃহস্পতিদেব নিজে জানেন, আমার জানা নেই। বাট মোশন অ্যাক্সিলারেট ভয়ঙ্কর। তা বৃহস্পতিদেব যখন কর্কট রাশির ঘরে ঢুকলেন তখন রাশিটা ধনু রাশির ঘরে। চারটাকে একটু ফেলো স্ক্রিনে। আরে মানুষ কম জ্যোতিষ বোঝে, খালি মাথার আর পায়ে বেলপাতা দিয়ে ভাবে জীবন সব ঘুরে যাবে, আদৌ ঘুরবে না। দেখুন এইখানে কালকে রাত্রে চন্দ্রটা ছিল, এটা ধনু রাশির ঘর, যেখানে আমি কার্সারটা ঘোরাচ্ছি। এইখানে যখনই চন্দ্রদেব ছিল, বৃহস্পতি যখন মুভ করেছে কর্কট রাশির ঘরে, এবার ওই ধনু রাশির ঘরটা আপনার রাশি থেকে কততম রাশি এটাকে গুনুন, সবাই সবার রাশি জানেন। ধনু রাশির ঘরটা যে রাশির সাপেক্ষে 1 নম্বর, 6 নম্বর কিংবা 11তম নম্বর, সেই রাশিদের জন্য বৃহস্পতিদেব যখন ট্রানজিট করেছেন তখন স্বর্ণমূর্তি ধারণ হয়েছে। শাস্ত্রে বলছে বৃহস্পতিদেবের ট্রানজিটিং মোশনে যদি স্বর্ণমূর্তি ধারণ হয় যে রাশির সাপেক্ষে, সেই রাশির দুর্দান্ত ফল লাভ হয়। এবার দেখুন মজাটা, ধনু রাশির সাপেক্ষে বৃহস্পতিদেব কোথায় গমন করেছে? অষ্টম ঘরে। ভালো না? বলিনি আমি 5টা রাশির মধ্যে ধনু রাশির নাম। কিন্তু গতকালের যখন বৃহস্পতিদেবের মোশন কর্কট রাশির ঘরে শুরু হয়েছে তখন চন্দ্র বাবা জীবন বসে আছেন ধনু রাশির ঘরেই, যার ফলে ধনু রাশি থেকে ওটা 1 নম্বর ঘর, অতএব ধনুরাশি স্বর্ণমূর্তি ধারণ হয়ে গেল। সুতরাং অষ্টমে থাকা বৃহস্পতির যে নেগেটিভ, টাইটাই ফিস হয়ে গেল, কারণ স্বর্ণমূর্তিতে তো দুর্দান্ত, ফেবিউলাস। সুতরাং নেগেটিভ চলে গেল, কার ভোগে আমি জানি না, শেষ। অতএব আনন্দ পেলেন না ধনুরাশির লোক? আসুন এরপরে চন্দ্রটা যাদের ষষ্ঠে, কাদের থেকে ধনুরাশির ঘরটা ষষ্ঠ? কর্কট রাশির ঘর থেকে ধনুরাশির ঘর ষষ্ঠ। কর্কট রাশির ওপরেই বৃহস্পতি গমন করছে। রাশির ওপরে বৃহস্পতির গমন মানসিক শারীরিক চাপ তৈরি করে, ইন জেনারেল খুব গুড ফিলিংস দেয় না, ফিলিংস বাজিয়ে দেয়, আদার ওয়েতে গুড রেজাল্ট আসে, কিন্তু ফিলিংসটা ভালো থাকে না, যেন হচ্ছে না, কেরকম শ্লথতা, শারীরিক মানসিক একটা কি বলবো, একটা ভারী ভারী ভাব, এটা বৃহস্পতিদেব ক্রিয়েট করেন, এটা নেচার জুপিটারে। তা কর্কট রাশিরও ভালো না, নিজের ঘরে বৃহস্পতিদেব তুঙ্গ হবেন কিন্তু সেই বাড়ির মালিকের অবস্থা খারাপ। কিন্তু বৃহস্পতিদেব গমনে ধনু রাশিতে চন্দ্র থাকায় কর্কটের সাপেক্ষে সেটা ষষ্ঠ ঘর, সুতরাং কর্কট রাশিরও স্বর্ণমূর্তি ধারণ, সুতরাং দারুণ, ডবল থামস আপ। এরপরে ধনু রাশির ঘরটা যে রাশির সাপেক্ষে একাদশ ঘর, কুম্ভ রাশির সাপেক্ষে ধনু রাশির ঘরটা একাদশ ঘর। কুম্ভ রাশির ষষ্ঠে বৃহস্পতি গেছে, ভালো ট্রানজিট না? 5টা রাশির ক্ষেত্রে নাম বলিনি কুম্ভ রাশির যে ভালো ট্রানজিট হচ্ছে, কিন্তু তাৎকালিক চন্দ্র একাদশভাবে বসে আছে কুম্ভ রাশির সাপেক্ষে। সুতরাং কুম্ভ কর্কট ধনুর স্বর্ণমূর্তি ধারণ, একজনের ষষ্ঠে, একজনের রাশির ওপর, একজনের অষ্টমে বৃহস্পতি। ট্রানজিট রেজাল্ট ভালো না 5 বছরের, তা সত্ত্বেও স্বর্ণমূর্তি ধারণের জন্য দেখুন রেজাল্ট নেগেটিভ সব নালিফাই হয়ে গেল, মানে কাটাকুটি। তাহলে মন্দ হলো? ভালো হলো না? এরপরে রজত মূর্তি, ধনুরাশির ঘরটা যে রাশির সাপেক্ষে 2 নম্বর, 5 নম্বর এবং 9 নম্বর। 2 নম্বর কার? বৃশ্চিক রাশির, ধনুরাশিটা 2 নম্বর। বৃশ্চিক রাশির রজত মূর্তি, যেটা ভেরি গুড। বৃশ্চিক রাশির নবমে বৃহস্পতি, দ্বিতীয় চন্দ্রে বৃহস্পতির ট্রানজিট, রজত মূর্তি। এই 12টা রাশির সব থেকে ভালো সময়
আগামী 5 মাসের জন্য অনলি রাশি সাপেক্ষে বৃশ্চিক রাশির সব থেকে ভালো সময়। এর পরবর্তী ক্ষেত্রে 5th চন্দ্র সিংহ রাশির এবং 9th চন্দ্র মেষ রাশির। সুতরাং মেষ এবং সিংহেরও রজত মূর্তি 4th দ্বাদশে থাকার জন্য ভালো ছিল না ট্রানজিট, কিন্তু এখানে রজত মূর্তি ভেরি গুড, তাহলে ভালো হয়ে গেল না? এবার বৃষ্টির একটু আনন্দ হচ্ছে মনে মনে, যে নেগেটিভ শুনেছিলাম এবার একটু আশার আলো পাচ্ছি। এটাই জ্যোতিষশাস্ত্র। ধনুরাশির চন্দ্র যাদের সাপেক্ষে 3য়, 7ম এবং 10ম ঘর হয় তাদের জন্য তাম্র মূর্তি, যেটাকে বলা হয়েছে অ্যাভারেজ রেজাল্ট। অবস্থাটা দেখুন, মিথুন রাশির 2য় বৃহস্পতি দুর্দান্ত, কিন্তু মিথুন রাশির 7মে ধনুরাশি, তার মানে মূর্তি নিরায়ণ হচ্ছে তাম্র। সুতরাং 2য় বৃহস্পতির যতটা পজিটিভিটি আসার ছিল ডাউন হয়ে গেল। সুতরাং অতটা পজিটিভিটি মিথুন রাশি সাধারণভাবে গেন করবে না। এর পরবর্তী ক্ষেত্রে 3rd হাউস তুলা রাশিরও তাম্রমূর্তি এবং 10ম ঘর কার থেকে হচ্ছে? 10ম ঘর হচ্ছে মীন রাশির সাপেক্ষে। সুতরাং মীনের 5মে বৃহস্পতি দুরন্ত ছিল, কিন্তু মূর্তি নিরায়ণে তাম্র, মিথুনের মতোই। সুতরাং যে ভালোটা দেখাচ্ছে ট্রানজিট জুপিটারের পজিশন অনুযায়ী, সেটা মূর্তি নিরায়ণে ঘেটে যাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে যাদের 4র্থ, 8ম এবং 12শ ঘরে বৃহস্পতি, চন্দ্র, সেই দিনকার চন্দ্র মানে ধনুরাশির চন্দ্র, কালকে যখন বৃহস্পতি ঢুকেছে কর্কট রাশিতে, ধনুরাশির ঘরে চন্দ্র ছিল, সেই চন্দ্র যাদের 4র্থ, 8ম এবং 12শে আছে। 12শে কার আছে? মকর রাশির সাপেক্ষে, কিন্তু মকর রাশির 7মে তুঙ্গি বৃহস্পতি, দারুণ রেজাল্ট। কিন্তু চন্দ্র বাবা জীবন তো 12শে ছিল তখন, মূর্তি নিরায়ণ হচ্ছে লৌহ, সুতরাং ভালো রেজাল্টটাকে একদম খামচে লৌহ মূর্তি নিয়ে চলে যাচ্ছে। সুতরাং রেজাল্ট এসে দাঁড়াবে অ্যাভারেজ। এর পরবর্তী ক্ষেত্রে 8ম ঘরে চন্দ্র কার সাপেক্ষে? বৃষ রাশির সাপেক্ষে। সুতরাং ভাইপর রাশির অবস্থা সব থেকে খারাপ। ভাইপর 3rd হাউসে বৃহস্পতি, মানে বৃষ রাশির আর কি, কৃষ্ণ ঠাকুরেরও বলতে পারেন, আধুনিক কৃষ্ণ তো উনি যেভাবে চলতেন ফিরতেন। তা বৃষ রাশির 3rd হাউসে বৃহস্পতি ভালো না ট্রানজিট, এবং সেই সময়কার চন্দ্র ধনুরাশিস্থ চন্দ্র বৃষ রাশির 8মে, যেটা লৌহ মূর্তি ধারণ করছে। সুতরাং ট্রানজিটিং জুপিটারের পজিশন নেগেটিভ, সেই সময়কার ধনুরাশিস্থ চন্দ্র 8মে লৌহ মূর্তি ধারণ, চরম নেগেটিভ। মানে দুটো নেগেটিভে এখানে অঙ্কের হিসাব হয় না, জ্যোতিষের হিসাবটা উল্টো, নেগেটিভ নেগেটিভে বিগ নেগেটিভ। তাহলে সাবধান, তাই না? একটু বলে দেবেন কারোর সাথে যদি পরিচয় থাকে। আর এর পরবর্তী ক্ষেত্রে হচ্ছে 4র্থে চন্দ্র যাদের ধনুরাশিতে, সেটা তুলা রাশির, 10মে বৃহস্পতি খুব ভালো না, সঙ্গে কন্যা রাশির 4র্থে চন্দ্র, 11দশে বৃহস্পতি দুরন্ত রেজাল্ট ছিল, কিন্তু মূর্তি নিরায়ণ হচ্ছে লৌহ। সুতরাং যতটা প্রাপ্তি এক্সপেক্ট করছেন কন্যা রাশির মানুষ, সেখান থেকে পরিমাণ লৌহ মূর্তি ধারণে কিন্তু কমে যাবে। ডিটেল এগুলো সব বলা আছে। দেখুন, বৃষ্টি প্রচুর হবে, কারণ জলরাশিস্থ বৃহস্পতি ঢুকে গেছে, মীন রাশিতে অলরেডি জলরাশিতে শনিদেব আছেন, দুটো বিগ প্ল্যানেট ইন আওয়ার জোডিয়াক সিস্টেম। যখনই জলরাশিস্থ প্রভূত পরিমাণ বৃষ্টি হবে। কিন্তু আমাদের প্রচুর জ্যোতিষশাস্ত্রীয় সংহিতায়, বিভিন্ন সংহিতায় প্রচুর মুনি ঋষিবর এই কথাও বলে গেছেন যে বৃহস্পতি কর্কটে থাকা অবস্থায় অনেক সময় অনেক জায়গায় ইরাটিক বর্ষণ হয়, মানে কোথাও প্রচুর বৃষ্টি হলো, কোথাও প্রায় খরাপ্রবণ হলো। শুনে দেখুন, কথাটা একটু শোনা শোনা মনে হচ্ছে না? ঠিক পরাভব নতুন বাংলা বছর এবং চান্দ্র বছর অ্যানালিসিসের সময় এই কথাগুলোই বলেছিলাম। কিন্তু তার কারণ, যখন বছর অ্যানালিসিস করতে হয়, 12 মাসের মূল গ্রহদের সঞ্চালন মাথায় রেখে অ্যানালিসিস করতে হয়। কেবল ওই টোনা টোটকা, এই করুন ওই করুন, আমি রেমেডি করলে পৃথিবী ঘুরে যাবে, কিচ্ছু ঘুরবে না। আপনি সঠিক দিশায় কর্ম করলে আপনার জীবন ঘুরবে। সব থেকে বড় ডিসক্লেমার, যে কোনো রাশি ফলে অলওয়েজ এটা মাথায় রাখবেন। সম্ভবী অ্যাস্ট্রোতেও আমি কথাটা বলে রেখেছি, আপনার জন্ম ছক, সেখানে বৃহস্পতিদেবের অবস্থান, আপনার বর্তমান সময়ে চলা দশা অন্তর্দশা, এটার সঙ্গে ট্রানজিট খালি অ্যাড হবে। দশা অন্তর্দশা যদি খুব ভালো না হয়, আপনার
বৃশ্চিক রাশি দুর্দান্ত এফেক্ট বললাম ট্রানজিটে আপাত 5 মাস, কিন্তু দশা অন্তর্দশা যদি খারাপ হয় এই ট্রানজিট এফেক্ট কিন্তু পুরো ভালো পাবেন না। আবার যদি আপনার দশা অন্তর্দশা দারুণ ভালো হয় তাহলে ট্রানজিটের এফেক্ট যতই খারাপ হোক দশা অন্তর্দশা আপনাকে বেশ কিছুটা টেনে নিয়ে পজিটিভ চলে যাবে। ডিটেল সম্ভবী অ্যাস্ট্রোয় দেওয়া আছে, শুনে নেবেন, বুঝতে পারবেন, কারণ ওখানে নাক্ষত্রিক বিশ্লেষণ, অষ্টবর্গ সাপেক্ষে কিভাবে বিশ্লেষণ করবেন সব বলে দিয়েছি। হাতে খাতা কলম নেবেন, নিয়ে নিজেরটা ব্যালেন্স শিট কষবেন, বুঝে নেবেন এই 5 মাসে বৃহস্পতিদেব আপনার আমার জন্য কি নিয়ে এলো। বৃহস্পতিদেব যখনই কর্কট রাশির ঘরে স্থিত হন যেটা করেন, বলে ভাই তুমি যেমন সঠিক কর্ম করার চেষ্টা করো, সেটাকে যদি আপনি আমি করি, সৎভাবে করি, বৃহস্পতিদেব ভুলে যান আপনার আমার কী রাশি লগ্ন। আমি গ্যারেন্টি দিচ্ছি জ্যোতিষশাস্ত্রী হিসেবে বৃহস্পতিদেব আপনাকে আমাকে সুমধুর অমৃতময়তা প্রদান করবেই করবে, এটা আমার চ্যালেঞ্জ। আর যদি ভাবেন টোনা টোটকা কর্ম করবো না, রেমেডি করলে জীবন ঘুরে যাবে, আর ঢপবাজদের পাল্লায় পড়ে আমি জীবন গড়াবো, তারপরে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করবেন 31শে অক্টোবরের পর থেকে বা আগামী 25শে জানুয়ারির পর থেকে, যখন বৃহস্পতি কেতুর গুরুচণ্ডাল নিয়ে এই তুঙ্গক্ষেত্রে বৃহস্পতিদেব অবস্থান করবেন। মিলিয়ে নেবেন তখন আমার কথাটা। 2026-এ কৌশিক ডিকাশ্যপ 2রা জুন বৃহস্পতিদেবের অমৃতময়তা নিয়ে বলেছিল, 2027-এ এসে আমাদের পরিণতিগুলো কি, যারা ওই লাইনে থাকবে। বাদ বাকি আমি তো ছিলাম, আছি, থাকবো। বৃহস্পতিদেবের টোটাল ঘূর্ণনের থেকে বেশি বছর আপনাদের সামনে এই বোকা বোকা তেপেয়া যন্ত্রটার সামনে বসে আছি, তারই কৃপায় বসে আছি, আপনাদের ভালোবাসায় বসে আছি। আশা করি থাকবো। প্রচুর খুন কেউ ফোনে ছিলেন, দুঃখিত। কারণ দেখুন এইসব বলতে গেলে না, কারণ আপনারা তো ভুলভাল শুনে শুনে জীবনটাকে রসাতলে প্রায় পাঠিয়েছেন, যাতে রসাতল 3rd লেয়ার অফ পাতাল, তলাতলে গেলে কিন্তু জীবন শেষ, যেটা 7th লেয়ার অফ পাতাল, তলাতলে যেন না যায় তার জন্যই হাতজোড় করা। রসাতল থেকে পাতালে উঠুন, তারপরে মর্তে উঠুন, নিজের কর্মটা করুন, বৃহস্পতিদেবের কৃপা লাভ করুন, এটাই বক্তব্য। তাই নিলাম না, পরের দিন